তারপর ভাইজানেরা, আপনাকে কুপাকুপি কেমন হইল? মানে ওই যে কোরবানি ঈদে গরু ছাগল কেমন কোপাইলেন? যাই হোক, কোরবানির ঈদ শেষ, কুপাকুপিও শেষ। আসেন তাইলে আমরা আবার আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অ্যাক্টিভিজমে ফিরে আসি, কি বলেন? তো গত এক সপ্তাহে অনেকেই আমার জিগাইছেন যে ডেস্টিনি কোন দিকে যাইতেছে। ডেস্টিনি কোন দিকে যাইতেছে বুঝতেছেন না। দেখেন, আমি আগেই কিন্তু আপনাদের একটা কথা কইছি যে যে কোনো জিনিস এটা আপনি বুঝবেন কি দিয়া? পারিপার্শ্বিক পরিস্থিতি ইভালুয়েশনের মাধ্যমে যে কোনো জিনিস বুঝতে হয়। এটা কিন্তু আমি আপনাগুলোকে এর আগে শেয়ার করছি না? মানে আপনাদের আমি কিন্তু অলরেডি দুইটা পলিসি শেয়ার করছিলাম যে আপডেট বোঝার লিগা আপনি শুধুমাত্র দুইটা পলিসি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি থিমটা ধরতে পারবেন যে সিস্টেম কোন দিকে যাইতেছে। সোহেল রানা ভাই কমেন্ট করছেন, ভাই সালাম নেবেন, ঈদ মোবারক রাজশাহী থেকে। সোহেল ভাই কেমন আছেন আপনি? জি সোহেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক আপনাকেও। তো যাই হোক, যেটা কইতেছিলাম যে আমি কিন্তু আপনাকে দুইটা পলিসি শেয়ার করছিলাম যে যেই দুইটা পলিসি দিয়া আপনি ইভালুয়েশন করতে পারবেন এবং ইভালুয়েশন শেষে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে আসলে পরিস্থিতি কোন দিকে যাইতেছে। তো ওই যে যারা গত এক সপ্তাহে আমার জিগাইছেন যে ভাই ডেস্টিনি কোন দিকে যাইতেছে, তো আহেন আপনি করে বুঝাই ডেস্টিনি কোন দিকে যাইতেছে। তো ওই যে দুইটা পলিসির কথা কইছিলাম না, বডি ল্যাঙ্গুয়েজ পলিসি আর WH পলিসি। তো আজকে আমরা এই WH পলিসি, এই হোয়াই পলিসিটা আবার আজকে আমরা একটু অ্যাপ্লাই করব। কিসের উপরে? গত 6 মাসে রফিকুল আমিনের সার্বিক কার্যক্রমের উপরে, মানে জেল থেকে বাইর হইয়া হ্যাঁ কি কি করছে এইটার একটা ফিরিস্তি নিয়ে আজকে আমরা আলোচনা করবো, এটার একটা চুলচেরা বিশ্লেষণ করবো এবং এই টোটাল বিষয়টারে কেন দিয়া প্রশ্ন করবো। তাইলেই দেখবেন আপনারা আপনাকেও কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন। মানে জেল থেকে বাইরে হওয়ার পরে রফিকুল আমিন কি কি করছে, আসেন আমরা এট এ গ্ল্যান্স একটু বিষয়গুলো ইভ্যালুয়েশন করি। হ্যাঁ, তো বাইরেছে কবে? 15ই জানুয়ারি, তাই না? তো এরপরে বাইরে এই গত 6 মাসে কি কি করছে আসেন আমরা একটু দেখি। খুবই মজা। আপনারা অনেকেই বিষয়গুলো জানেন, আবার একটু আপনাকে রিপিট করাই দেই, স্মরণ করাই দেই, মানে গত 6 মাসের ঘটনা স্মরণ করাই দেই, আপনাকে মজা লাগবে বিষয়টা বুঝতে। আসেন শুরু করি। তো গত 6 মাসে রফিকুল আমিন জেল থেকে বাইর হওয়ার পর গত 6 মাসে কি করছে আসেন আমরা ডেট ওয়াইজ বিষয়গুলো আমরা একটু দেখি। 15ই জানুয়ারি হ্যাঁ বাইরে হওয়ার পরে প্রথমে গেছে কই? প্রথমেই কিন্তু গেছে বৈশাখীতে। আচ্ছা, ভালো কথা। এরপরে এই পারিপার্শ্বিক বিষয়গুলা, এই বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ মোলাকাত হ্যান ত্যান ফ্যান, এগুলো কি আবার আমির হামজা ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের শেষ প্রান্ত তেঁতুলিয়া থেকে সিলভার ডিস্ট্রিবিউটর। জি আমির হামজা ভাই, আসসালামু আলাইকুম। মোখলেসুর রহমান ভাই সালাম দিছেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। জি মোখলেসুর রহমান ভাই, ঈদ মোবারক। তো যাই হোক, যেটা কইতেছিলাম, রফিকুল আমিনের গত 6 মাসের ফিরিস্তি জেল থেকে বাড়ি হয়ে কি কি করছে। প্রথমেই বৈশাখীতে গেছে, এরপরে কয়েকদিন বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ, ফুল টুল হ্যান ত্যান এগুলো হাবিজাবি করছে। এরপরে গেছে চট্টগ্রাম। তো চট্টগ্রামে যে গেছে, চট্টগ্রামে গেছে মূলত একটা মামলার হাজিরা দিয়া জামিন লইয়া আইতে, কিন্তু এটারে মার্কেটিং করছিল কি যে হ্যাঁ চট্টগ্রামে যাইতেছে, বিশাল ব্যবসায়িক পরিবেশ, হ্যান ত্যান তৈরি করবো অনেক কিছু, যে তার দালাল গোলারে গাড়ি বহল লইয়া গেছিল, মনে আছে? তো গেল এটা চট্টগ্রাম। এভাবে প্রথম 1 মাস 15ই জানুয়ারি বাইর হওয়ার পরে প্রথম 1-1.5 মাস হে এই যে ভুগিঝুগি এদিক সেদিক এগুলা টেগুলা বক্কর চক্কর করছে, মানে দাপ্তরিক কোনো কাজের দিকে মনোযোগী দেয় না 1 মাস। এরপরে কি করছে আসেন আমরা এবার দাপ্তরিক কাজের দিকে যাই। সর্বপ্রথম জেল থেকে বাইর হওয়ার পরে মাসখানেক এদিক সেদিক করার পরে 17ই ফেব্রুয়ারি হ্যাঁ প্রথম ডায়মন্ড শেয়ার হোল্ডার গুলো মিটিংয়ে বসে, আপনাকে নিশ্চয়ই মনে আছে। তার মানে 17ই ফেব্রুয়ারি ডায়মন্ড মিটিং। তো ডায়মন্ড করে নিয়ে মিটিং টিটিং করলো, অনেকদিন পরে ডায়মন্ড করে একসাথে দেখা, হেভি সাক্ষাৎ টাক্ষাৎ হইলো, অনেক কিছুই হইলো।
ডায়মন্ডদের উপস্থিতিও মাশাআল্লাহ ভালোই ছিল। প্রথম প্রথম যেহেতু সবাই গেছে, অনেকেই কম বেশি। এরপরে 19শে ফেব্রুয়ারি আবার ডায়মন্ড মিটিং ডাকছে, ওই যে মানে কিচ্ছা কাহিনী আর কি। তো এই দ্বিতীয় যে ডায়মন্ড মিটিং, ওই ডায়মন্ড মিটিং এও মোটামুটি অনেকেই কিন্তু উপস্থিত ছিল, অনেকেই কিন্তু গেছে। তারপরে কি হলো আমরা দেখলাম, এরপর একটা লম্বা গ্যাপ দিয়া এর ভিতরে ওই যে ডেইলি বৈশাখীতে আইসে গেছে এই সেই, তার ওই যে দালাল ফালাল এগুলো ফুল টুল দিছে দিছে এই সেই। এরপরে 4 ফেব্রুয়ারি শরিয়া বোর্ডরে নিয়ে মিটিং করলো। মানে কিছু একটা তো করতেই ভাই, বুঝছেন না? মানে আলিসে কিন্তু আহে না, ডেস্টিনির কোনো কামে আহে না, ওইদিকে আছে। তো 4 ফেব্রুয়ারি করলো কি শরিয়া বোর্ডের মিটিং, বিশাল ইফতার টিফতার এই সেই হ্যান ত্যান শরিয়া বোর্ডের মিটিং আমরা দেখলাম। এরপরে 10 ফেব্রুয়ারি ওই যে এবার কি আর হাসপাতালে যা ভর্তি হইলো, হ্যাঁ অসুস্থ, ওই যে কি বলে পেসমেকার টেকার না কি যেন লাগাইছে না লাগাইবো, ওই লেগায় 10 ফেব্রুয়ারি যা ভর্তি হইলো কই এবার কি আর হাসপাতালে। তারপরে মাঝখানে কিছুদিন গ্যাপ, যেহেতু হাসপাতালে ওখানে বয়া টয়া হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে 26শে ফেব্রুয়ারি এবার লিডার্স কনফারেন্স করলো। 26শে ফেব্রুয়ারি ওই যে দালাল গুলারে নিয়ে লিডার্স কনফারেন্স করলো একটা প্রোগ্রামে। আমি আইতেছি আপনাদের সিরিয়ালে কি কি করছে বুঝবেন তাহলে। লিডার্স কনফারেন্স 26শে ফেব্রুয়ারি করার পরে তারপরে মোটামুটি একটা গ্যাপ ট্যাপ দিল। এরপরে তো ওই যে এই 14ই মার্চ আসলো। 14ই মার্চে সে কি করলো, বিএমএ অডিটোরিয়ামে একটা গেট টুগেদার প্রোগ্রাম করলো। মানে ডেস্টিনি বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের নিয়ে নাকি গেট টুগেদার প্রোগ্রাম। আসলে এটা তো আর ডেস্টিনি না, এটা ছিল D2K অ্যাসোসিয়েটস এর ওই এদের নিয়ে প্রোগ্রাম আর কি। এখন ডেস্টিনির নাম না কইলে তো আবার সমস্যা, এর লেগা ওইটা কইলো কি গেট টুগেদার প্রোগ্রাম 14ই মার্চ বিএমএ অডিটোরিয়ামে। তারপরে কি হইলো 16ই মার্চ নরওয়ের এমবেসিতে এরা গেল। নরওয়ের এমবেসিতে কেন গেছে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, এখনো এইসব বিষয় নিয়ে আলোচনার সময় আসে নাই, পরে কমনে খুবই মজার। 16ই মার্চ গেল নরওয়ের এমবেসিতে, কি কইলো যে হ্যাঁ বাংলাদেশে অত্যাধুনিক টেকনোলজি নিয়ে আসতেছে ব্যবসায়িক কাজের। তো টেকনোলজি কই এগুলা অন্য হিসাব, পরে কমনে আরেকদিন। তারপরে 16ই মার্চের পরে 20শে মার্চ আবার ডায়মন্ড মিটিং ডাকলো। তো মজার ব্যাপার, এইবার কিন্তু এই তৃতীয় যে ডায়মন্ড মিটিং ডাকছে, এই তৃতীয় ডায়মন্ড মিটিং এ কিন্তু ডায়মন্ডদের উপস্থিতি কিন্তু আরেকটু কি হইলো কইমা গেল ডায়মন্ডদের উপস্থিতি। কারণ যে হুদাই মানে প্রাসঙ্গিক কোনো আলোচনা, মানে ইরিলেভেন্ট আলাপ আলোচনা ভক্কর চক্কর দিয়ে, এই যে আমগো অনেক ডায়মন্ডের লগে তো কথাবার্তা হয়েছে বা হয় না, আমার কইলাম না হেরা হ্যাগো কথাবার্তা আর কি, যে কি কয় না কয় ভুজুং বাজুং যায় খালি কথা শুনি, 2-3 ঘন্টা সময় নষ্ট, বিরক্ত। ওই 3 নম্বর যে মিটিং, ওই 20শে মার্চ যে ডায়মন্ড মিটিং ডাকলো, ওই ডায়মন্ড মিটিং এ কিন্তু উপস্থিতি কমা শুরু করলো। হুদাই পেশাল শোনার সময় তো ডায়মন্ড গো নাই, এরা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য অনেকেই অনেক কিছু ডেভেলপ করছে, তো এই ফাও পেশাল শোনার সময় তো এগো নাই। যাই হোক, তারপরে 20শে মার্চ ডায়মন্ড মিটিং এর পরে 25শে মার্চ এবার অনলাইন গেট টুগেদার প্রোগ্রাম করলো। আরে বাপরে বাপ, অনলাইন গেট টুগেদার প্রোগ্রাম। তো এই যে দেখেন, এই যে অনলাইন গেট টুগেদার প্রোগ্রামটা করলো, এই অনলাইন গেট টুগেদার প্রোগ্রামে সোহেল ভাই লেখছেন বইলা দেন ভাই, বইলা দেন ভাই, আর একটু ধৈর্য ধরেন, এখন এসব যখন যেটা কর তখন এটা কমো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না। তো যাই হোক, পরবর্তীতে 25শে মার্চ যে অনলাইন গেট টুগেদার প্রোগ্রামটা যে করলো, জুবায়েদ আহমেদ শাম্মী ভাই মেহেরপুর থেকে ঈদ মোবারক, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। হ্যাঁ শাম্মী ভাই, আপনারও ঈদ মোবারক, ধন্যবাদ। তো যাই হোক, তো যেটা কইতেছিলাম, 25শে মার্চে অনলাইনের একটা গেট টুগেদার প্রোগ্রাম করলো। মানে ধরেন তার তো দেখতেছে সব হাতছাড়া হয়ে যেতেছে, এখন এগুলোর টাইনা আনার লেগা গেট টুগেদার প্রোগ্রাম করলো, একটা অনলাইন জুম মিটিং এ ডাক দিল, কইলো কি পিএইচডি মিটিং হ্যান ত্যান ফ্যান। আসলে তো এটা D2K অ্যাসোসিয়েটস এর মিটিং, পাবলিকে কিন্তু বুঝা লাইছে। যাই হোক, এই সব কিছু পাবলিকে যখন বুঝে টুঝে ফেলাইলো, ওই 25শে মার্চের অনলাইন মিটিং এ এবার সে ঘোষণা দিল আলিস দখল করবো, আলিস দখল, চলো ঢাকা চলো, আলিস দখল করো। আলিস সেন্টারে যারা ডেস্টিনির পক্ষে কাজ করতেছে, আলিস সেন্টারে যারা ডেস্টিনি চালুর জন্য কাজ করতেছে, নুরুল ইসলাম মামু লেখছেন হ্যাঁ মামা ঈদ মোবারক, পলাশ দেবনাথ ঈদ মোবারক জানিয়েছেন, জি ভাই ঈদ মোবারক। যাই হোক, যেটা কইতেছিলাম, 25শে মার্চে সেই কালো রাত্রে জুম মিটিং কইরা সে আলিস দখল করবে, আলিস তালা মারবে, চলো ঢাকা চলো, আলিস দখল করো। ওই যে তার দালাল গোষ্ঠী চিল্লাইছিল না,
তারপরে কি করলো, সেই অভিশপ্ত কাজটা সে করলো, তার নোংরা ক্যারেক্টার ওই দিন প্রকাশ করে দিল। 26শে মার্চ তার দালাল গোরানে নিয়ে আলিস সেন্টার, ওই যে পঙ্গপালের মতো বলে আলিস সেন্টারে এসে হাজির হইব, আলিস সেন্টারে মানে হাজারে হাজারে বলে আইব, আইছিল যদিও 200-300 হয়তো বা আরো কম, এখন তো তার এটাও নাই। যাই হোক, তো 26শে মার্চ আলিস সেন্টার দখল করার যে অপচেষ্টা চালাইলো, এটা দিয়ে তার চেহারা কিন্তু আরো পরিষ্কার হয়ে গেল জাতির সামনে, তার মুখ সম্মোচন হয়ে গেল। তারপরে 28শে মার্চ যখন আমরা ঠাপ দিলাম তার অডিও ক্লিপ, ওই যে আলিস দখল করবে, তালা মারবে, এন করবে, সেই করবে, তারপরে সব বাইর করে দিবে, দখল করবে, ওই ঠাপ খেয়া 28শে মার্চ আমগো অডিও ক্লিপের ঠাপ খেয়া তারপরে এই যে জুম মিটিং ডাকলো, পিএইচডি করে নিয়ে জুম মিটিং পিএইচডি করে নিয়ে জুম মিটিং। আসলে এগুলো কোনো পিএইচডি না, এগুলো হলো সব ডিটুকে অ্যাসোসিয়েটস এর যে দালাল ফালাল যেগুলো আছে, এগুলো হাতে গোনা কয়েকটা পিএইচডি ছাড়া বাকি সবগুলো হলো রুট লেভেল হ্যান ত্যান ফ্যান, এগুলো আছে, নন ডিস্ট্রিবিউটর অনেক আছে, এগুলোর নিয়ে পিএইচডি মিটিং শুরু করলো। তো প্রথম পাবলিকে না বুঝলেও পরে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। যাই হোক, 28শে মার্চ জুম মিটিং করলো, সে কইলো ধারাবাহিক 20টা জুম মিটিং করবো। তো যাই হোক, তারপরে 29শে মার্চ আবার জুম মিটিং করলো। 29শে মার্চ জুম মিটিং করার পরে 31শে মার্চ তো ঈদ গেল। তো ঈদের পরে 4 এপ্রিল সে আবার জুম মিটিং এর ডাক দিছিল, কিন্তু ওই জুম মিটিংটার বাস্তবায়ন হয় না, হ্যার বলে দাঁতে ব্যথা জুম মিটিং আর হয় না। আসল কথা হইলো কি জানেন, ওই যে পিএইচডি তো বুঝা ফেলাইছে যে আসলে এটা ডেস্টিনির পিএইচডি মিটিং না, এটা হলো ডিটুকে অ্যাসোসিয়েটস এর বাটপারি মিটিং। এই কারণে ওই 4 তারিখে 4 এপ্রিল যে জুম মিটিং ডাকছিল, সেই জুম মিটিং দাঁতে ব্যথার কথা কয়ে এটারে কি করলো, স্থগিত করলো। তারপরে 7 এপ্রিল ডিএমসিএসএল এর ভুয়া ভোট অনুষ্ঠিত করলো। মানে আছে আপনি গো, ওই যে ভোটার টোটার ছাড়াই 12 জনের দিয়া 12টা নমিনেশন নিয়ে ওই যে ধান্দাবাজি কমিটি করলো। তারপরে 17 এপ্রিল আম জনতা পার্টি নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাইলো 17 এপ্রিল। তারপরে 18 এপ্রিল গেল জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে। তারপরে আপনার 23 এপ্রিল চ্যানেল আইতে গেল সাক্ষাৎকার দিতে, ওইখানে খাইলো বাম্বু। তারপরে 24 এপ্রিল মঞ্জুরুল করিম, যে সাংবাদিক যে উপস্থাপনা করে, মঞ্জুরুল করিমের একটা টক শোতে আইলো। তারপরে 25 এপ্রিল বিএমএ অডিটোরিয়ামে গ্রিনের একটা প্রোগ্রামে গেল, ওই যে সোশ্যাল মিডিয়া গ্রিনের একটা প্রোগ্রামে গেল ওইখানে। তারপরে 1 মে দিবসে সে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করলো। তারপরে কি দেখলাম আমরা, 3 মে মাসের 3 তারিখ চ্যানেল 24-এ গেল, চ্যানেল 24-এ একটা সাক্ষাৎকার দিল, ওইখানেও খাইলো বাম্বু। তারপরে 7 মে গ্লোবাল টিভিতে গেল, ওইখানেও খাইলো বাম্বু। এরপরে 8 মে আর এক বাম্বু খাইয়া ওই যে আমজনতার দল তারেক বাইজে তার ঠাপ খাইয়া নামের দলের নাম পরিবর্তন করে আমজনতা হয়ে গেল আমজনগণ। এবং ওই 8 মে আবার খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে বসে গেল, তো খালেদ মহিউদ্দিনের টক শোতে ওইখানেও খাইলো বাম্বু। তারপরে 9 মে গেল নাগরিক টিভি। এই 9 মে নাগরিক টিভি যাওয়ার পরে তারপরে এই যে 9 মে থেকে 9 জুন, এই গত 1 মাসে উল্লেখযোগ্যভাবে আর কোনো টিভি চ্যানেল ফ্যানেল কোনো জায়গায় তার উপস্থিতি দেখা যায় নাই। এই হলো তার সার্বিক কিচ্ছা কাহিনী গত 6 মাসের। তাহলে এখন দেখেন আমরা একটু সংক্ষেপে এই জিনিসটা একটু ইভ্যালুয়েশন করি। 15 জানুয়ারি বাইরে হইলো, বাইরে হওয়ার পরে বৈশাখীতে কিছুদিন যাওয়া যায় করলো, এরপরে চট্টগ্রামে গেল, 17 ফেব্রুয়ারি ডায়মন্ড মিটিং, 19 ফেব্রুয়ারি আবার ডায়মন্ড মিটিং, 4 ফেব্রুয়ারি শরিয়া বোর্ড মিটিং, তারপরে 10 ফেব্রুয়ারি এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হইলো, 26 ফেব্রুয়ারি লিডার্স কনফারেন্স করলো, 14 মার্চ গেট টুগেদার বিএমএ অডিটোরিয়াম, তারপরে 16 মার্চ নরওয়ের এম্বাসিতে গেল, 20 মার্চ ডায়মন্ড মিটিং, 25 মার্চ অনলাইন গেট টুগেদার প্রোগ্রাম করে আলিস দখলের ঘোষণা, 26 মার্চ আলিস দখল করতে আইসা ব্যর্থ হইল, 28 মার্চ জুম মিটিং করলো পিএইচডিদেরকে নিয়ে, 29 মার্চ আবার জুম মিটিং ডাকলো পিএইচডিদেরকে নিয়ে। আসলে এটা তো আর জুম মিটিং পিএইচডিদের মিটিং না, এটা হলো ডিটুকে অ্যাসোসিয়েটস এর মিটিং আর কি। তারপরে কি হইলো, 31 মার্চ ঈদ হইলো, 4 এপ্রিল জুম মিটিংয়ে আবার আইতে চাইলো, কিন্তু দাঁতে ব্যথার কথা কয়ে এটা স্থগিত করলো। এরপরে 7 এপ্রিল ডিএমসিএসএল এর ভুয়া ভোট করলো, 17 এপ্রিল রাজনৈতিক দল করলো, 18 এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে গেল, 23 এপ্রিল চ্যানেল আইতে গেল, 24 এপ্রিল মঞ্জুরুল করিম যে উপস্থাপক সাংবাদিক তার টকশোতে গেল, 25 এপ্রিল গ্রিনের প্রোগ্রামে গেল বিএমএ অডিটোরিয়ামে, 26 এপ্রিল ডিবিসি নিউজে গেল। তারপরে 1 মে দিবসের প্রোগ্রামে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করলো। তারপরে 3 মে চ্যানেল 24-এ গেল। তারপরে 7 মে গেল গ্লোবাল টিভিতে, 8 মে গেল আমজনগণ নাম চেঞ্জ করে আমজনতা নাম চেঞ্জ করে হইলো আমজনগণ।
তারপরে খালেদ মহিউদ্দিনের প্রোগ্রামে গেল, 9 মে গেল নাগরিক টিভিতে। মোহাম্মদ ফায়ার ভাই লিখছেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বোর্ড মিটিং এর প্রেস রিলিজ প্রকাশ করছি নি, আমরা তো কিছু জানতে পারি নাই, চেয়ারম্যান স্যার তো কথা দিছিল। ভাই অনেক কিছু হইতেছে, অনেক কিছু হয়েছে, একটু ধৈর্য ধরেন, অফিসটা খুলতে দেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এর বাইরে আরো টেকনিক্যাল কিছু বিষয় শেয়ার করি। সে 13ই মে শেয়ার হোল্ডার ডায়মন্ডদেরকে নিয়ে আরেকটা মিটিং ডাকছিল। তারপরে 14ই মে ওই মিট দ্য রিপোর্টার্স প্রেস ক্লাবে যে মিট দ্য রিপোর্টার্স, ওইখানে যে সে ওই যে একটা প্রোগ্রাম করছিল। 18ই মে আবার ডিরেক্টর এবং শেয়ার হোল্ডারদের নিয়ে বোর্ড মিটিং ডাকছিল। আর 19 মে আম জনগণ পার্টির সদস্য সংগ্রহের কাজ শুরু করছিল। এই হলো তার সার্বিক পরিস্থিতি গত 6 মাসে হ্যাঁ যা করছে। তাহলে এইবার আপনি এই টোটাল সার্বিক কার্যক্রমটারে কেন দিয়া প্রশ্ন করেন, আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সব হয়ে যাবে কি ফকফকা। আসেন এবার দেখি আসলে এই যে কাম কাজগুলো যে সে করলো গত 6 মাসে, সে যা করলো এটার ফিডব্যাক কি, আসেন এটা একটু দেখি। তো দেখেন এই যে গত 6 মাসে মানে হ্যাঁ জেল থেকে বাইর হওয়ার পরে যা যা পদক্ষেপ নিছে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ফেল মারছে এখনো পর্যন্ত হিসাব করলে। পরে হ্যাঁ সফল হইব না ব্যর্থ হইব পরের ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের মনির ভাই যোগ দিছেন। হ্যাঁ মনির ভাই, আপনার একটা ভিডিও দেখছি, আপনি একটা শর্ট রিল দিছেন যে রফিকুল আমিনের কত টাকা লাগবে, উপর থেকে টাকা পড়তেছে। দেখছি ভিডিওটা, চমৎকার ভিডিও, চালাই যান। যাই হোক, তাহলে দেখেন জেল থেকে বাইর হওয়ার পরে হ্যাঁ যে কয়টা পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ এখনো পর্যন্ত পুরা ডাব্বা ফেল মারছে। এবং এই যে ঘটলো এই ঘটনা, এই যে সব যে ডাব্বা ফেল মারছে, এই ঘটনায় তার দালাল গুলার মনোবল ভাঙ্গে এখন খান সবগুলার এখন মন খারাপ। বিভিন্নভাবে আমগত যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিভিন্ন তথ্য আদি যোগাযোগ তো হয়, পাই আর কি। তার এই দালাল গোষ্ঠীর এখন মন মেজাজ খুবই খুবই খারাপ। একটা উদাহরণ দিই, হ্যার যে বড় দালালটা আছে না, সিরাজুম্মনের ওই যে বাটপাটটা আছে না, এই বাটপারে কি করছে, হ্যার পেজে যতগুলো লাইভ ছিল সব ডিলেট দিছে। ডিলেট দিল কেন বাটপারে? মানে ওই যে আমি আপনারা কইলাম না, আপনারা পলিসিটা অ্যাপ্লাই করবেন, কেন দিয়া প্রশ্ন করবেন। দেখেন এই যে সিরাজুম্মনের হ্যাঁ লাইভ করছিল কিন্তু কয়েকটা তার ফেসবুক পেজ থেকে। তো আমি তো আবার এগুলা খুঁটটা সব খুঁজা দেখি তার দালাল গুলা চিপা চাপা দিয়ে কোনটা কি করে না করে। তো দেখলাম এই বাটপার এই সিরাজুম্মনের ফেসবুকের এখন লাইভ গুলা সব নাই, সব ডিলেট মেরে দিছে। আরে বেকুব, ডিলেট মারলে কি বেটা, তোর সব লাইভ তো আমরা আগেই সংরক্ষণে রেখে দিছি, তুই এখন ডিলেট করলি কি আর না করলি কি, তোর সব ডকুমেন্টসই তো আমার কাছে আছে। যাই হোক, এই যে দেখেন তার দালাল কেন ডিলেট মারলো, তার যতগুলা লাইভ ছিল, মানে সিরাজুম্মনের ফেসবুকে যতগুলা লাইভ ছিল সবগুলা লাইভ সিরাজুম্মনের কেন ডিলেট মারলো, এই কেন প্রশ্ন করলেও কিন্তু উত্তর পাওয়া যাবেন। আপনারা যে কোন আপডেট কি, কোন দিকে ডেস্টিনে যাইতেছে বুঝেন না, এর লিগে এইগুলো আপনাকে শেয়ার করতেছি আর কি। সাইফুল ভাই লেখছেন, ওস্তাদ হ্যাঁ ওস্তাদ, ঈদের পরে হয়তো তার নামে মামলা শুরু হবে। মামলা তো হয়েছে, অনেকগুলো হয়েছে, তো আরো অনেক কিছু হয়েছে, এখন তো কইতে পারতেছি না, পরে সময় মতো আপনারা দেখবেন। ওস্তাদ ঈদের পরে হয়তো তার নামে মামলা শুরু হবে, বিনিয়োগকারীরা ধৈর্য রাখবে না, বাটপারি আর চলবে না, বাটপারি তো আর চলতেছেও না, চলবেও না। ঈদের পরে পরিস্থিতি দেখেন কোন দিকে যায়। সাইফুল ভাই ধন্যবাদ। মাকসুদুর রহমান ভাই নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন, হ্যাঁ ভাই আপনি তো একজন ডেডিকেটেড লিডার, আপনি তো ধুমায়া ফাটায়ালান, দালাল গোষ্ঠীরে কমেন্ট করে স্ট্যাটাস দিয়া এগুলো তো দৌড়ের উপরে রাখেন। মাকসুদ ভাইকে ধন্যবাদ, এভাবেই প্রতিবাদ চালু রাখতে হবে, জারি রাখতে হবে, ধন্যবাদ। তাহলে যাই যেটা করতেছিলাম, আপনারা যে কোন পরিস্থিতি কোন দিকে যাইতেছে বুঝেন না। এই যে সিরাজুম মুনির তার ফেসবুক আইডির সবগুলা লাইভ ডিলেট কেন করলো, এই কেন প্রশ্নটা করেন, আপনি অনেক উত্তর পেয়ে যাবেন। দৌড়ের উপরে আছে, এগুলা সব বাটপার দৌড়ের উপরে আছে, বুঝেন না। লাইভ গুলা ডিলিট করছে যাতে ভবিষ্যতে তারা কেউ ধরতে না পারে। আর এই বাটপারের সব ডকুমেন্টস তো আমার কাছে আছে, হ্যাঁ লাইভ ডিলিট করলে কি আর না করলে কি, সময় মতো এই বাটপারেও ধরা হইব। যাই হোক, বেলাল ভাই লিখছেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের অন্যতম দায়িত্বশীল বেলাল ভাই লিখছেন, 6 মাসে সে ডেস্টিনি বিরোধী কাজ ছাড়া ভালো কিছু করে নাই। একমত ভাই, আপনার লগে একমত। সে ডেস্টিনি চালুর জন্য কিছুই করে নাই, জাস্ট এই 6টা মাস ডেস্টিনি বন্ধ রাখার জন্য যা যা করা দরকার সবই করছে এই বাটপার। চাঁপাইনবাবগঞ্জের মনির পিএইচডি মনির ভাই লেখছেন, বাংলাদেশ থেকে মামলার প্রস্তুতি প্রায় শেষ, শুধু চেয়ারম্যান সাহেব কি বলছে তার অপেক্ষায়। রাইট, এ মাসে 1000 খানিক মামলা হবে,
রফিকুল আমিন, সিরাজুম মুনির এবং ইঞ্জিনিয়ার শহীদের নামে। আরও বেশি মনে হইব ভাই, আপনাকেও জেলা থেকেই মনে হয় হাজার খানেক হয়ে যাবে। আমার কাছে যে ইনফরমেশন আছে এরকম প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে রাখছে মামলার, হাজার খানেক না আরও বেশি হইব মনে হয়। শামসুল আলম ভাই লিখছেন, ভাই আমি শুনলাম হারুনুর রশিদ সাহেব বর্তমানে নাকি জেলখানার মধ্যে আছে, এটা কতটুকু জানাবেন ভাই? আর নতুন বোর্ড যেটা আছে তাদের দ্বারা কি টাকা পয়সা দেওয়া সম্ভব, একটু জানায়েন। জেনারেল হারুন সাহেবের ব্যাপারে আপাতত কিছু কইলাম না, এটা প্রোগ্রাম লাইভ শেষে আপনারা ইনবক্সে যোগাযোগ করবো না, পরের প্রশ্নের উত্তরটা দেই। নতুন বোর্ড যেটা আছে তাদের দ্বারা কি টাকা পয়সা দেওয়া সম্ভব, এটা একটু জানায়েন। এই প্রশ্নটা হাইকোর্টে যায় করবেন, কারণ কি এই বোর্ডকে করে দিছে হাইকোর্ট, তাহলে হাইকোর্ট এই বোর্ড যেহেতু করে দিছে হাইকোর্টে যায় জিজ্ঞাবেন যে হাইকোর্ট আপনি যে বোর্ড করে দিলেন এই বোর্ড কি টাকা পয়সা দিতে পারবো? তো হাইকোর্ট এই বোর্ড যে করে দিছে, হাইকোর্টের পাওয়ার নিয়ে এই বোর্ডের পক্ষে টাকা পয়সা ফেরত দেওয়া সম্ভব, এটা কি আপনার মনে হয় না? যাই হোক, আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। তাহলে যেই কথাটা আমি কইছিলাম, তার দালাল গোষ্ঠী এখন সব আছে দৌড়ের উপরে, ডিলেট খালি তো লাইভ ডিলেট দেওয়া শুরু করছে, আর কয়দিন পরে আইডিডি অ্যাক্টিভ করে এগুলো পলাইবো, কিছু আছে চিহ্নিত কিছু আছে এগুলো। যাই হোক, ওদিকে না যায়, শুধু আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতির ইভ্যালুয়েশনের লেগে একটা উদাহরণ দিলাম যে কি করছে সিরাজুম মুনির, হেরা আইডির সব লাইভ কি করছে ডিলেট দিছে। কেন দিছে প্রশ্ন করেন নিজের কাছে, উত্তর পেয়ে যাবেন, তাইলেই বুঝবেন ডেস্টিনি কোন দিকে যাইতেছে। এনিওয়ে, ফরিদ আহমেদ রুবেল ভাই সৌদি আরব থেকে বলছেন, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি রুবেল ভাই, আপনিও কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাক, এবার আরেকটা মজার খবর দিই আপনাকে। রফিকুল আমিন এখন তার দালাল গোষ্ঠীর উপর পুরো বিলা, হেভি বিলা, কারণ গত 6 মাসে হের দালাল গোষ্ঠী হের কোনো প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করতে পারে নাই, বরং তার দালাল গোষ্ঠী এই মুহূর্তে তার জন্য লাইবিলিটিস। মানে ওই যে আরো কিছু দালাল ফালাল আছে না, যেগুলো অনলাইনে এরে নিয়ে লাইভ টেপ শুরু করছিল, এখন আবার দেখলাম এগুলো আবার লাইভে এসে হেরেই গাইলাইতেছে। মানে যেগুলা যারা রফিকুল আমিন দিনা লাইভ টাইপ করছিল হেরাই দেখলাম এখন লাইভে আয়া বা বিভিন্ন প্রোগ্রামে পোস্টে টোস্টে কইতাছে যে রফিকুল আমিন রে নিয়ে বিশাল গালাগালি, বিশ্ব পাটপাটার পর অনেক কিছুই কইতাছে। তো যার কারণে রফিকুল আমিনের দালাল গোষ্ঠীর উপরে রফিকুল আমিন এখন পুরা বিলা, পুরাই বিলা। কারণ তার এই দালাল গুলা গত 6 মাসে তার কোনো প্ল্যান কি করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। আর এই সকল কারণেই এইবারের ঈদে কুতুব সাহেব তার দালাল গুলারে খুব একটা টাকা টুকা বিলায় নাই। মানে গত ঈদে তো আপনাকে খেয়াল আছে, গত ঈদে কিন্তু মেলা টাকা টুকা বিলাইছিল, তার যে কিছু পাড়া পোড়া বিক্রি হয়েছিল মনে আছে আপনাকে? তো এইবার বিলা, তো এই কারণে দালাল ফালাল যেগুলো আছে খুব একটা বেশি টাকা টুকা বিলায় নাই, যার কারণে এইবারের ঈদে খুব একটা বেশি পাড়া পোড়া বিক্রিও হয় নাই। আপনারা গত ঈদে অনেক পাড়া বিক্রি হয়েছিল দেখছিলেন না? তো এই ঈদে তেমন কোনো পাড়া পোড়া বিক্রি হয় নাই। তো আপনারা কইতে পারেন এগুলো আমরা কই থেকে খবর পাই আর কি। মানে দেখতেছে যে তার যে সে তো বাইরে ছিল, মানে বাইরেয়া তার দালাল গুলার পিছনে ইনভেস্ট করছে, কইরা তার পারসেপশন ডেভেলপ করতে চাইছে, তার নিয়ন্ত্রণ আনতে চাইছে এই গ্রুপে। কিন্তু তার এই দালাল গুলার পিছনে ইনভেস্ট করে কোনো লাভ হয় নাই, তার এই দালাল গুলা তার প্ল্যান বাস্তবায়নে কোনো ভূমিকা রাখতে পারে নাই। এগুলো তো বেকুব, দালাল গুলো তো বেকুব। একটা গণদাবি কিভাবে তৈরি করতে হয় এই স্ট্র্যাটেজি তো এই দালাল গুলার মাথায় নাই, এগুলো তো বেকুব, মূর্খ। তো রফিকুল আমিন তো ওই মূর্খ আর বেকুব গুলার পিছিয়ে এতদিন টাকা টুকা ঢালছে। ঢাইলা যখন দেখছে যে কিরে 6 মাসে তো কিছুই হলো না, কোনো প্ল্যানিং তো বাস্তবায়ন হলো না, কি করছে জানেন? এখন দালাল গুলারে ওই আগের মতো টাকা টুকা দেওয়া বন্ধ করে দিছে। আর গত ঈদে যেভাবে টাকা বিলাইছিল, এইবারের ঈদে কিন্তু টাকা টুকা তেমন বিলায় নাই, বিলাইছে একটু কম। মানে অনেক দালাল গোষ্ঠীর এই জন্য মন খারাপ। আপনারা দেখবেন এবারের ঈদে খুব বেশি জৌলুস নাই, সবগুলার মন খারাপ। এবং আপনারা দেখবেন যে এখন আর ওই যে মানে জয় রফিকুল আমিন, জয় হ্যান ত্যান, এই বক্কর চক্কর কিন্তু এখন নাই, এখন কিন্তু সবগুলার বিসি এখন কান্দে উঠে গেছে। আর এদিক মনির ভাই কি লিখছেন? আচ্ছা, নারায়ণগঞ্জের মাকসুদ ভাই কি লিখছেন? www.dainik36july.com এর পক্ষ থেকে। মাকসুদ ভাই এটা আবার কি দিলেন? এটা কি আবার ওইটা নাকি ওই সার্ভার নাকি ওই যে 3 মাসের অগ্রিম টাকা নেওয়ার লেগে রফিকুল আমিন যে 9 জুন বলে 36 পাতার পত্রিকা করব, 9 জুন তো আজকে গেল। তো কি অবস্থা? আপনারা কেউ কি অ্যাডভান্স 3 মাসের পত্রিকার টাকা টুকা দিছিলেন নাকি? যারা দিছিলেন এবার খোঁজ নেন কি অবস্থা। আর মাঝখান দিকে তো আরেকটা খবর আপনাকে দিছিলাম, ওই যে
মহাকুতুবের সাবান প্যাকেজ, 100 সাবান 100 পয়েন্ট, দাম হলো কত? 3000 টাকা। এই ধান্দাবাজি শুরু করছিল, এটা আমরা খবর পাইছি। জুম মিটিংয়ের যখনই জুম মিটিং শুরু করছে তখনই একজন আমাকে খবর দিছে আর কি। তো যাই হোক, তো আমি এই দালাল গোষ্ঠীর অনুরোধ করব, আপনারা এই সাবানের নাম দেন কুতুব সাবান। আমরা দোকানে যাবো, যাই কমো ভাই একটা কুতুব সাবান দেন, হেভি ভালো লাগবে আর কি। তো সাবানের আপনাকে তো 3টা ব্র্যান্ড, এই যে ভালো, খাঁটি, সস্তা, এই 3টা ব্র্যান্ডের লগে কুতুব ব্র্যান্ডটাও যোগ করে দেন, তাহলে ব্র্যান্ড হবো 4টা, ভালো, খাঁটি, সস্তা আর কুতুব। তো এই কুতুব ব্র্যান্ড কিন্তু হেভি চলবো। আপনারা এই সাবানের নাম কুতুব দিয়েন, আমার মনে হয় আপনাকে হেভি ভালো ব্যবসা হইব। এবং আমরা কিন্তু কথা দিলাম, আমরা দোকানে যা কুতুব সাবান কিনুম আর কি। যাই হোক, আসেন আগের আলোচনায় আসি। তাহলে যেটা কইতেছিলাম, গত ঈদে যেভাবে তার দালাল গুলারে পয়সা ফেক তামাশা দেখ টাকা বিলাইছে, তো এইবার দেখছে যে আসলে 6 মাসে তো এই দালাল গুলার পিছনে টাকা বিলাই করে তো লাভ হয় নাই। এইবার কি করছে জানেন রফিকুল আমিন? এইবার এই ঈদে তার দালাল গুলারে খুব একটা টাকা টুকা বিলায় নাই। আর এই সকল কারণে দালাল গোষ্ঠীর মন খারাপ, কারণ তো রফিকুল আমিন তো টাকা ঢেলা কমাই দিছে। তো যাই হোক, আমরা আশা করছিলাম এই ঈদে আরো কিছু পাড়া বিক্রি হইব, কিন্তু টাকা টুকা বন্ধ করে দিছে, তো কমাই দিছে টাকা টুকা আর কি, এর লেগে পাড়া বিক্রিও বন্ধ হয়ে গেছে। এনিওয়ে, আসলে দেখেন এই যে সার্বিক পরিস্থিতি, আসলে গণদাবির বিরুদ্ধে যায় কেউ কখনো টিকতে পারে না। রফিকুল আমিন তো মানে কি বালসাল। আপনি খেয়াল করে দেখেন 2013 সালের 5ই মে হেফাজতের যে দাবিটা ছিল, এটা ছিল গণদাবি। এই গণদাবির বিরুদ্ধে হাসিনাও টিকতে পারে নাই। তারপরে আপনারা খেয়াল করে দেখেন পাঠ্যপুস্তকের ভিতরে যে ওই কিছু ধর্মীয় বিধি বহির্ভূত কিছু বিষয় আনা হয়েছিল, ওই যে আপনার সমকামিতা বা বিভিন্ন বিষয় আনা হয়েছিল, এটার বিরুদ্ধে পাবলিক যখন কথা বলছে এটা গণদাবি, এটার বিরুদ্ধে কিন্তু কেউই যেতে পারে নাই। তো গণদাবির বিরুদ্ধে যায় কেউ টিকতে পারে না, তো কেউ টিকতে পারে না এই দুনিয়াতে, যত বড় তালেবর হোক, যত বড় পোতাওয়ালা হোক, টিকতে পারে নাই। তো গণদাবির বিরুদ্ধে যায় কেউ টিকতে পারবে না। সাইফুল সাইফুল ভাই লিখছেন কুতুব ব্র্যান্ড চলবে, বাটপাড়ের কুতুব ব্র্যান্ড, ঠিক আছে ভাই, সমর্থন করলাম। পাড়া তো বিক্রি হয় নাই, হয়েছে খবর তো না, এবার আর খুব একটা বেশি পাড়া বিক্রি হয় নাই। তবে সাইফুল ভাই সাবান, কুতুব সাবান ব্র্যান্ড যদি কুতুব দেয়, আমি কিন্তু কথা দিলাম আমি একটা কুতুব সাবান কিনুম কিন্তু। যাক, তাহলে যেটা কইতেছিলাম, গণদাবির বিরুদ্ধে যে জীবনে কেউ টিকতে পারে নাই। ডেস্টিনির একটা প্রাইম একটা অবস্থান আছে, মানে আমাদের ডেস্টিনির আমরা যারা 45 লাখ বিনিয়োগ করি, আমাদের একটা প্রাইম অবস্থান আছে, যেটা একটা গণদাবি, যেটাতে সবাই একমত। এটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ কারণ নাই। কি সেটা? কর্মসংস্থান ফেরত আর বিনিয়োগ ফেরত। কর্মসংস্থান ফেরত আর বিনিয়োগ ফেরত, এই দুইটা দাবি হলো গণদাবি। এই গণদাবির বিরুদ্ধে যেই যাইব হেই ধরা খাইব। দেখতেছেন গত 6 মাসের ইতিহাস তো দেখছেন। তাহলে এখন দেখেন আমাদের 45 লক্ষ মানুষের গণদাবি হলো ডেস্টিনির ব্যবসা চালু এবং বিনিয়োগ ফেরত। এই গণদাবির বিরুদ্ধে যায়া কেউ টিকতে পারবে না। এবং এই গণদাবির বিরুদ্ধে যেই গেছে অতীতে, যেই যাইতেছে এবং যেই যাবে, সব কিন্তু ধরা খাবে। অলরেডি আপনারা কিন্তু দেখছেন। তো এখনো কিছু কুতুব আছে বোর্ডের ভিতরে, কিছু আছে টুকটাক, এগুলো একটু এখনো লাফালাফি করতেছে। তবে এগুলোর তো দম প্রায় শেষের পর্যায়ে। ওই যে কইছিলাম না আপনি করে, যে বাঘ আর মহিষের ঝগড়া, গ্যাঞ্জাম লাগলে বাঘ কি করে, সাথে সাথেই মহিষরে খায় না, মহিষের গলায় একটা কামড় দিয়ে ধরে রাখে। এবার মহিষের রক্ত পড়তে থাকে 4-5 মিনিট, 10 মিনিট পরে ওই মহিষের পুরো সব রক্ত যখন পইরা যায়, মহিষ যখন রক্ত শূন্য হয়ে যায়, এরপরে বাঘ মজা করে মহিষরে খায়। তো আমরা গত 6 মাসে আমরা তো কি করছি, ওই দালাল গোষ্ঠীর আসল চেহারা জাতির সামনে প্রকাশ করে দিছি। তাদের কুকীর্তি, তাদের দুর্নীতি, তাদের অপকর্ম এবং তাদের আসল নোংরা চেহারা জাতির সামনে প্রকাশ হয়ে যাওয়ায় এই যে গত 6 মাসে দালাল গোষ্ঠী একটু একটু কইরা রক্তক্ষরণ হইতে 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 এদের এখন একদম রক্ত শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ডেস্টিনির ব্যবসা চালু হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন এগুলোর আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, তাইলে আমাদের গণদাবি কি? ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরত। ব্যাস, এই দুইটা বিষয় হলো আমাদের মূল দাবি। তো এখন দেখেন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যারা বিনিয়োগকারী আমাদের কথা খুব পরিষ্কার। ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরত, এই দুইটা গণদাবি যে বাস্তবায়ন করতে পারবে সেই আমাদের নেতা। আমাদের এই দুইটা দাবি, কোন দুইটা দাবি? ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরত। এই দুইটা দাবি
যে বাস্তবায়ন করতে পারবে সেই আগামীর ডেস্টিনির নেতা। হিসাব খুব পরিষ্কার। এখন এটা যে করতে পারবে সেই হয়ে উঠবে নেতা। ওই যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার এমএলএম গুরু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির বাগদত্তা, ৪৫ লক্ষ মানুষের নয়নের মণি, আধুনিক নেটওয়ার্ক মার্কেটিং এর জনক, এইসব বালসাল কথা বইলা ৪৫ লাখ মানুষের উপরে মাতবরি করার দিন শেষ। আমরা এখন আমাদের অবস্থান থেকে সবাই এখন সচেতন। আমাদের সাথে আর এইসব তামসা করলে চলবে না। ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম গত ১৩ বছরে চালু করার সুযোগ থাকা সত্ত্বেও চালু হয় নাই, এটা এখন আমরা ক্লিয়ার। কেন হয় নাই সেটাও ক্লিয়ার। অতএব আমাদের সাথে আর ধুনুফুনু চলবে না। তারপরে দেখেন ডেস্টিনির বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের হিসাবে আপনারা দেখেন আমাদের কি এখন অফিসিয়াল কার্যক্রমের ক্ষেত্রে সব ওকে না? মানে আমাদের শুধু এই যে আপনারা যে অনেকে বলেন ভাই কোন দিকে যাইতেছে, ভাই আমাদের এখন কি শুধুমাত্র এনএফসি কার্ড ডেলিভারির কাজটা শুরু করা দরকার। সব রেডি না? রেডি, সবই রেডি, শুধু শুরু করা দরকার। 10 পয়েন্টের পণ্য, এটা সেলের কাজ চলছিল, এটা আবার শুরু করাটাই তো শুধু দরকার নাকি? স্টেটমেন্ট শুরু করাটাই তো দরকার নাকি? মানে ধরেন সব কিছু তো রেডি করা, এমন তো না সব রেডি করতে হবে। সব কিছু রেডি করা, জাস্ট শুরু করতে হবে। তো এই জন্য আরেকটু সময় কৌশলগত পলিসি অ্যাপ্লাই কইরা ধৈর্য ধরে আগে যেতে হবে না। ওই যে বাঘ হরিণের বা ওই যে মহিষের গলায় কামড় দেওয়া ধরার পরে সাথে সাথে খাইলেই তো হবে না, এটারে রক্ত শূন্য করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে না আপনি মজা করে খাইবেন। এটা বুঝেন না ভাই? সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হে। যাই হোক, তাহলে দেখেন আমাদের আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। এতক্ষণ তো বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম যে দালাল গোষ্ঠী কি করছে, আর গত 6 মাসে আমাদের ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অবস্থা দেখেন তো। গত 6 মাসে আমাদের কার্যক্রম ডে বাই ডে ডেভেলপ হয়েছে না? আমাদের মিটিং দীর্ঘ প্রায় 4 মাস পরে 27 এবং 29 মে এই 2 দিনে 104তম বোর্ড মিটিং হয়েছে না? আবার 104তম বোর্ড মিটিং এর কিছুদিন পরেই কিন্তু আবার এই জুনের শুরুতেই 105 নম্বর বোর্ড মিটিং হইল না ঈদের আগে? তাহলে দেখেন সপ্তাহ 2-1 ব্যবধানে টানা 2টা মিটিং হয়ে গেল 3 দিন ব্যাপী। তাইলে এই সিমটম গুলাকে আপনি কি মনে করেন? আপনাকে তো আগেই কইছি মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজী। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যিনি চেয়ারম্যান, উনি তো এখন ডেসপারেটলি ব্যবসায়িক কার্যক্রম চালুর জন্য ফুললি কাজ করতেছেন। তো ওই যে মিয়া বিবি রাজি তো কে আকারে কাজী, আপনারা বোঝেন না বিষয়টা? আপনি করে সবই যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিতে হয় তাহলে তো হবে না। আর কিছু বিষয় আছে গোপন রাখতে হয়। দেখেন আল্লাহর পক্ষ থেকে আছে কি জাহিরি, আল্লাহর পক্ষ থেকে আছে বাতেনি। মানে আল্লাহ যদি বাতেনি বা গোপন জিনিসটারে আল্লাহ যদি প্রয়োজন মনে না করতেন তাহলে তো সব জাহিরিই থাকতো। তার মানে আল্লাহ বাতেন সৃষ্টি করছেন, গোপন সৃষ্টি করছেন, তার মানে জাহিরি বা প্রকাশিত বিষয়ের দরকার আছে, আবার গোপনীয় বিষয়েরও দরকার আছে। তো কিছু বিষয় আছে যে আপনারা যে কইতাছেন যে এই বোর্ডের মিটিং হলো, এই হলো, সেই হলো, কি আপডেট হলো কিছুই তো আমরা জানতে পারলাম না, ওইটা বাতিনি অংশে রাখেন। মানে মারিফতি লেভেলটা একটু বোঝার চেষ্টা করেন। যতটুক প্রকাশ করার ওটুক প্রকাশ করা হয়েছে, আর যেটা গোপন আছে এটা গোপন থাকতে দেন না। আপনাদের কি দরকার? আপনাকে কি আপডেট দরকার না রেজাল্ট দরকার? আপনাকে দরকার রেজাল্ট, আমগো দরকার আপডেট, আমগো দরকার রেজাল্ট, নাকি কোনটা? মানে আমরা যারা বিনিয়োগকারী বা আমরা সবাই যারা বিনিয়োগকারী, আমাদের কি আপডেট খোঁজা দরকার না আমগো রেজাল্ট দরকার? আমাদের দরকার রেজাল্ট। সো আমরা রেজাল্টের অপেক্ষায় আছি। কিছু বিষয় আছে চাইলেও এই মুহূর্তে পাবলিকলি বলা যাবে না, অতএব আপনারা জিগাই আনো না, খালি হাতের কাজটা চালাই যান আর ধৈর্য ধরেন। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। আমাদের আজকের ডেস্টিনির এই পর্যায়ে আসার পেছনে সেই 2020 সালের তলবি সভাটাই হলো এটার প্রারম্ভিক একটা অ্যাক্টিভিজম। সো আজকের এই পর্যায়ে আসার পেছনে সেই তলবি সভার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই তলবি সভা বাস্তবায়নে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের 2জন শীর্ষ কর্মকর্তা, আমাদের 2জন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, এবং আমাদের আরেকজন শীর্ষ কর্মকর্তা এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় আরেকজন মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান। এই 2 সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীর প্রতি ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ পর্ব শুরু করছি। এরপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তাদের প্রতি, বিশেষ করে
প্রবাসে যে সকল ফাউন্ডার ডিরেক্টর আছেন যারা ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে শ্রম সময় মেধা অর্থ দিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, এই তিনজন ফাউন্ডার ডিরেক্টরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হকের প্রতি, বিকজ প্রবাসে আমাদের যে সকল ফাউন্ডার ডিরেক্টর আছেন, শেয়ার হোল্ডার আছেন, ডায়মন্ড ক্রাউন এবং শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সবাইকে এক ছাতায় এনে ডেস্টিনিকে একটা ইতিবাচক অবস্থানে নিয়ে এসে ব্যবসায়িক কার্যক্রম চালু থেকে শুরু করে সকল কিছুকে একটা ইতিবাচক ফরম্যাটে আনার ক্ষেত্রে যিনি একটা লিডিং রোল প্লে করছেন উনি হচ্ছেন আমাদের ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক। তো ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী দেশের বাইরে থেকে ডেস্টিনিকে সহযোগিতা করছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা ডাইরেক্টর আছেন আপনাদের সবার প্রতি, হাতে গোনা 4-5টা দালাল বাদে যেগুলা এখনো পর্যন্ত লাইনে আসে নাই, লাইনে আইব কিছু, এই যে সবগুলা কিন্তু মানে এই সবগুলা কিন্তু দৌড়ের উপরে আছে, যে কয়টা দালাল এই সবগুলা কিন্তু দৌড়ের উপরে আছে। ওই যে একটার কথা তো কইলামই, সিরাজম মনির, বাকিগুলোর কথা আর কইলাম না। ওই দেখেন না লাইভ টাইপ ফেসবুকের লাইভ সব ডিলিট করে দিয়ে বাট পরে এখন সুফ হিসাব সাজছে। তো ওর সুফ হিসাব সাজলে কি আর লাভ আছে? ওর সব রেকর্ডই তো আমার কাছে আছে। যাই হোক, এরকম সব দালালি এখন দৌড়ের উপরে আছে, যেগুলো ওই যে কুতুবের কাছে যে পানি পরা নিত আর কি। তো যাই হোক, আমরা এগুলারে অবজারভেশনে রাখছি, এগুলো অবশ্য জানা হয়ে উপায় নাই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো ওই হাতে গোনা যে 4-5টা দালাল যেগুলো এখনো পর্যন্ত একটু নাপতালি করতেছে আমগো বিনিয়োগকারীদের বিরুদ্ধে, ওইগুলোর বাদে যারা ডেস্টিনি চালুর পক্ষে আছেন হাইকোর্টের বোর্ডের যারা, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোর্ডের বাইরে যে সকল শেয়ার হোল্ডার ডেস্টিনির জন্য ডেসপারেটলি কাজ করতেছেন। এর ভিতরে আছেন আমাদের কমরেড, আমাদের তারুণ্যের আইকন এবং ডেস্টিনির আজকের এই এতদূর আসার পেছনে গত 6 মাসে যিনি একটা সিংহভাগ অবদান রেখেছেন জনাব আশরাফুল আমিন, ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আরও একজন শেয়ার হোল্ডার জনাব গোলাম রাব্বানী সুমন, উনিও যথেষ্ট শ্রম সময় মেধা অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে হেল্প করছেন। এর বাইরে আমাদের আরও একজন শেয়ার হোল্ডার আছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জাহাঙ্গীর আলম, উনিও এই মুহূর্তে ডেস্টিনির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উনিও যথেষ্ট সহযোগিতা করছেন। আরও 2জন ডাইরেক্টরের নাম বলবো, জনাব সাইফুল আলম রতন এবং জনাব কামরুল হাসান। এই 2জন ডাইরেক্টরও বোর্ডের পক্ষে, ডেস্টিনি চালুর পক্ষে, বিনিয়োগকারীদের পক্ষে সিরিয়াসলি আমাদের জন্য কাজ করছেন। ওনাদের সকলের প্রতি ধন্যবাদ। তো আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি বিনয়ের সাথে কিছু দাবি রাখতে চাই। আমরা আপনাদের মানে কোম্পানির বিনিয়োগকারী হিসেবে আপনার প্রতি আমাদের বিনয়ের সাথে কিছু আবেদন, সেটা হলো আপনি দয়া করে আর পিছন ফিরা তাকায়েন না, আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুইগেন না, আর কোনো ধরনের টেনশন করেন না। ইনশাআল্লাহ বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথেই আছে। এই যে আমাদের হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম, এই যে আমাদের ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরতের সংগ্রাম, এই যে আমাদের হক ইনসাফের সাথে মজলুমের বিজয়ে লাভের যে সংগ্রাম, এই সংগ্রামে জনাব আশরাফুল আমিন আপনি হইতেছেন আমাদের সম্মুখ সারির সেনাপতি। অতএব আপনি বীর দর্পে আগায় যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী, সিংহভাগ পিএইচডি এবং সিংহভাগ স্টেক হোল্ডার সবাই আপনার সাথে ডেস্টিনি চালুর পক্ষেই আছে। আপনি আগায় যান, আপনার কোনো ভয় এবং কোনো দ্বিধা দয়া করে আপনি আর রেখেন না, আপনার সাথে আমরা সবাই আছি। আর ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে এনএফসি কার্ডের যে ব্যাপারটা, এটাও দয়া করে আপনি দ্রুত আমাদেরকে দেন, আমরা অপেক্ষায় আছি। তারপরে আমাদের 10 পয়েন্টের যে প্রোডাক্ট, যেটা আমি আগেও কইছিলাম যে যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট চালু না হবে, এটা যেহেতু একটা আইনি টেকনিক্যাল বিষয় আছে, 10 পয়েন্টের পণ্যটা কন্টিনিউ যদি থাকে, আমরা 10 পয়েন্টের পণ্য সেল করতে থাকলাম, আমাদের বিজনেস সেন্টারে পয়েন্ট জমা থাকলো এবং পয়েন্ট জমা হইতে যখন আপনারা স্টেটমেন্টটা চালুর জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলবেন, হয়তো বা একটু সময় লাগবে, তখন স্টেটমেন্ট চালু হওয়ার সাথে সাথে আমাদের ইনকামটা আমরা পেয়ে যাব। এখন এই দুইটা বিষয়, বিশেষ করে এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের পণ্য, এই দুইটা দয়া করে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে দেন। বোর্ডের সাথে যেহেতু আপনি সমন্বয় করতেছেন শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে, এবং সার্বিক বিষয়ে মার্কেটিং প্ল্যানটাও যেহেতু আপনি প্রস্তুত করে জমাও দিছেন,
তো বোর্ডের সাথে সমন্বয় করে দয়া করে এনএফসি কার্ডটা করে দেন, আর 10 পয়েন্টের পণ্যটা দেন। দেখবেন আপনার হয়তো বা স্টেটমেন্ট চালু করতে আরও কিছুদিন সময় যদিও লাগে, এই সময়ের ভিতরে দেখবেন হাজার হাজার পয়েন্টের প্রোডাক্ট সেল হয়ে যাব, যেই পয়েন্টগুলা পরবর্তীতে স্টেটমেন্ট চালুর সাথে সাথে এই পয়েন্ট হিট হইলে আমরা সবাই আমাদের ইনকামটা পাবো। দয়া করে এই বিষয়গুলো আপনি আশা করি বিবেচনা করবেন। আর আর্থিকভাবেও আপনি বা আপনারা বোর্ডকে কিভাবে সহযোগিতা করতেছেন সব বিষয়ে কম বেশি আমরা অবগত। কৌশলগত কারণে অনেকগুলো বিষয় হয়তো বা ক্লিয়ারলি এই মুহূর্তে বলা যাইতেছে না, ধীরে ধীরে সবাই জানবে যে আপনি জনাব আশরাফুল আমিন ডেস্টিনির জন্য এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে এবং যারা প্রবাসে আছেন আমাদের ফাউন্ডার ডিরেক্টর সবাই মিলে আপনারা ডেস্টিনির চালুর জন্য কি কি ভূমিকা রাখছেন এটা এক সময় সবাই জানবে, পুরো জাতি জানবে ইনশাল্লাহ। এনিওয়ে, তো আমাদের ধন্যবাদ পর্বে আমরা ছিলাম। আমরা আমাদের পিএইচডি ফোরামের জিগরি ভাইদেরকেও ধন্যবাদ দিব। পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইরা অত্যন্ত দক্ষতার সাথে গত 6টা মাস খুব কৌশলে আলিস সেন্টারের কার্যক্রমকে আগায় নিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এবং আমরা ব্যবসায়িক কার্যক্রম চালুর একেবারে দ্বার প্রান্তে, এবং বাটপার গোষ্ঠীর কোনো ট্র্যাপে আমাদের পিএইচডি ফোরামের জিগরি ভাইরা পা দেয় নাই, বরং পিএইচডি ফোরামের দায়িত্বশীলরা এখন আরও বেশি সংঘবদ্ধ, আরও বেশি ঐক্যবদ্ধ এবং আরও বেশি ডেডিকেটেড ডেস্টিনি চালুর জন্য। আর এই যে আমরা যারা প্রতিবাদ করতেছি অনলাইনে, এই প্রতিবাদের সংখ্যা কিন্তু এখন দিন দিন বাড়তেছে। পিএইচডিরা, এক্সিকিউটিভরা, রুট লেভেলরা সবাই এখন এই বাটপার গোষ্ঠীর প্রতিবাদ, বাটপার গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কিন্তু এখন প্রতিবাদ চালানো, প্রতিবাদী ভাষায় কথা বলা শুরু করছে। আমাদের অনেক পিএইচডিরা এখন কথা বলতেছে এবং আমাদের অনেক এক্সিকিউটিভরা কথা বলতেছে, আমাদের অনেক রুট লেভেলের ডিস্ট্রিবিউটররাও এখন এই বাটপার গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আমরা এই প্রতিবাদ যেটা জারি রাখছি, এই প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ চলবেই, কারণ আমরা আমাদের যেই দাবিটা, এই দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি। ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালু এবং বিনিয়োগ ফেরত। এই ক্ষেত্রে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ধন্যবাদ পর্বে আপনাকেও বিশেষভাবে স্যালুট এবং ধন্যবাদ জানাই যে আপনি এই মুহূর্তে গত 15 থেকে 20 দিনে যেই ভূমিকাগুলো আপনি রাখছেন, এই ভূমিকাগুলো আমরা আপনার কাছ থেকে প্রত্যাশা করছিলাম এবং আপনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করছেন। সো জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকেও ধন্যবাদ। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আসলে কওয়ার কিছু নাই, আপনারা তো খালি কোন ডেস্টিনি কোন দিকে যাইতেছে। আপনারা যদি না বুঝেন ডেস্টিনি কোন দিকে যাইতেছে, তাহলে যে যে পলিসিগুলো আপনাগুলোকে শেয়ার করছি এগুলো অ্যাপ্লাই করবেন, তাইলেই বুঝতে পারবেন ডেস্টিনি কোন দিকে যাইতেছে। এনিওয়ে, আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে সজাগ এবং সচেতন থাকতে হবে, আমাদের হাতের কাজটা চালাই যেতে হবে, ডিন ভেরিফিকেশনের কাজটা করতে হবে, ডিন অ্যাক্টিভেশনের কাজটা করতে হবে, এনএফসির কাজটা করতে হবে, এবং 10 পয়েন্টের প্রোডাক্ট ঈদের পরে আমাদের হাতে আসা শুরু হইলে আমাদের 10 পয়েন্টের প্রোডাক্ট সেলসের দিকে আমাদের ঝাঁপাইয়া পড়তে হবে। এই হলো আমাদের বেসিক কাজ। আর বাকি যেই কাজগুলো, উপরের কাজগুলো, দাপ্তরিক কাজ, দালিলিক কাজ এবং অ্যাডমিনিস্ট্রেশনাল কাজ যেটা, সেগুলা যারা কাজ করার তারা করতেছেন আলিস সেন্টারের দায়িত্বশীলদের উপর, পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের উপর, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের উপর, এবং আমাদের জনাব আশরাফুল আমিন সহ শেয়ার হোল্ডার যারা ডেস্টিনির জন্য বোর্ডের পক্ষে কাজ করতেছেন, সবার উপরে জাস্ট ভরসা রাখেন। আর আমাদের এই প্রতিবাদের ভাষা এটা জারি ছিল, জারি আছে, জারি থাকবে, জারি রাখতে হবে আমাদের 45 লক্ষ মানুষের স্বার্থেই। আমাদের এই ডেস্টিনিতে আমরা ইনশাল্লাহ হক প্রতিষ্ঠা করার যে সংগ্রাম করছি, এই সংগ্রাম চলবে। এই ডেস্টিনিতে হক প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই ডেস্টিনিতে আমাদের এই 45 লাখ মজলুমের বিজয় হবে, এবং এই ডেস্টিনিতে বাটপার গোষ্ঠী, জালিম গোষ্ঠীর চূড়ান্ত পতন হবে ইনশাআল্লাহ। এবং এই ডেস্টিনিতে আমরা হক এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে 45 লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরে দেওয়ার ক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখবো, প্রতিবাদ করব, তীব্র ভাষায় প্রতিবাদ এবং সংগ্রাম যেটা আমাদের চলছে, সেই সংগ্রাম আমরা জারি রাখব। আমাদের এই সংগ্রাম হক প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের এই সংগ্রাম ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের এই সংগ্রাম চলছে, চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।